আসসালামু আলাইকুম। শুরু করছি নূরমহল, লিখনিতে অলি জাহানিমু, পর্ব সংখ্যা 10। মহলদের বাড়িতে আজ গ্রামের লোকজনের সমাগম। তারা মহল আর রাত্রির বিয়ের আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন। মহল আর রাত্রিকে বিয়ের সাজে সজ্জিত করা হচ্ছে। রাত্রির ঘরে তার কিছু বান্ধবী এসেছে রাত্রিকে সাজাচ্ছে। ওদিকে মহলের ঘরে মহলকে ঘিরে বসে আছে গ্রামের সব সমবয়সী কিশোরী মেয়ে আর মহিলারা। দিনা মহলকে সাজিয়ে দিচ্ছে। আয়শা পারুল দুজন দুই পাশে বসে আছেন মহলের। ওদের খুব খারাপ লাগছে মহলের জন্য। তাছাড়া মহল এখন ওদের দল থেকে বাদ পড়ে যাওয়ায় মন খারাপ লাগছে পারুলদের। লাল টুকটুকে বেনারসি পরে মহল বিয়ে পার্টিতে বসে আছেন। মাথা নিচু করে চোখের পানি ফেলছে। হাত ভর্তি লাল কাচের চুড়ি, মাথার চুল হাত খোপা করা, তারপর লাল একটা পাতলা ঘোমটা। গায়ের কোনো গয়না নেই, শুধু পাতলা একটা সামান্য স্বর্ণের মালা, যা মহলের মামা টাকা জমিয়ে মহলের জন্য আগেই গড়ে রেখেছিল। মহলের মুখে কোনো সাজ নেই, কোনো প্রসাধনী নেই। প্রতিদিনের মতো আজও ছিমছাম, তবুও মহল লাল বেনারসিতে অসম্ভব সুন্দর লাগছে। ছোট্ট গোলগাল ফর্সা মুখের অদলে লাল বেনারসিতে ফুটন্ত গোলাপের মতো লাগছে তাকে। দিনা মহলের বান্ধবী ঈদের মহলের পাশে বসিয়ে রেখে বাইরে চলে যায় বরযাত্রীরা এসেছে কিনা তা দেখার জন্য। রাত্রি ঘরে ঢুকে দেখে রাত্রি খিলখিল করে হাসছে। বিয়ে আজ তাকেও সুন্দর লাগছে। দিনা কষ্ট হয় রাত্রির জন্য। রাত্রি আর দিনার সম্পর্ক ছিল শত্রুর মতো, কিন্তু আজ রাত্রিকে দেখে দিনার কান্না পায়। যতই হোক নিজের বোন। রাত্রি দিনার দিকে তাকিয়ে বলে, কি দেখছিস? তোর আগে আমার বিয়ে হলো, দেখলি তো? একদিক দিয়ে তোর এক ধাপ আগে আমি এগিয়ে গেলাম। যাই হোক, এখন বলতো মহলে বেশি ভালো লাগছে নাকি আমাকে? দিনা বিরক্তি হয়ে বলে, অবশ্য মহলকে, ওর সৌন্দর্য এক কানিও তোর নেই। দিনা রাত্রির ঘর থেকে বেরিয়ে ভাত নিয়ে মহলের কাছে গিয়ে বলে, হে মহল, এই ভাতটা খেয়ে নে তাড়াতাড়ি, একটু পর বরযাত্রীরা এসে পড়বে। সারাদিন কিচ্ছু খাসনি। মহলে মাথা নিচু করে বসে বলে, খাবো না দিনা আপা, গলা দিয়ে নামবে না। একটু পর মহল আবার বলে, দিনা আপা, আমার বিয়ে হয়ে যাচ্ছে তাই না? কেমন বিশ্বাস হচ্ছে না? পারুলদের দিকে তাকিয়ে বলে, তোদের ছেড়ে যাচ্ছি রে, খুব মনে পড়বে তোদের কথা। একসাথে আর স্কুলে যাওয়া হবে না। শাহের স্যারের কাছে আর পড়তে যেতে পারবো না। শাহের কথা মনে পড়তেই মহলের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সূক্ষ্ম ব্যথা অনুভব করে বুকের বাঁ পাশটায় চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। বাইরের লোকজন শোরগোলের শব্দ পাওয়া যায়। মহলে পাশ থেকে ভিড় কমিয়ে সকলেই বাহিরে চলে যায় দেখার জন্য। দিনা এসে বলে, বর এসেছে। মহলের বুকের ভিতর তোলপাড় শুরু হতে থাকে। লম্বা করে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। দিনা মন খারাপ করে বলে, আমাদের সবাইকে মাফ করে দিস মহল, তোর জন্য খুব খারাপ লাগছে রে। রাত্রি ঠিকই বলেছিল, তোর বরটা সত্যি কুচকুচে কালো। বলেই দিনা মুখে আঁচল চেপে ফোঁস করে কাঁদে। মহল চুপচাপ বসে থাকে। তার মুখে কোনো কথাই নেই। নিজের ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো কি উপায় আছে তার? রাত্রি বড় বোন হিসেবে তার আগে বিয়ে পড়ানোর কথা। তাই সবাই রাত্রির ঘরে গিয়ে ভিড় জমায়। রাত্রি ভর আর মহলের ভর দুজনই পাশাপাশি বসানো হয়েছে। সবাই তাদের ঘিরে ধরে রেখেছে। রাত্রিদের বর কোণে বিয়ে সব কাজ শেষ করে কাজী মহলদের বিয়ে কাজ শুরু করে যায়। মহল এখনো মাথা নিচু করে এক নাগাড়ে কেঁদে যাচ্ছে। পাশে বসে আছে পারুলরা। দিনা এসে মহলের পাশে বসে পড়ে। মহলের মামাসহ গ্রামের মাতব্বর আরও সকলেই কাজীকে বলে বিয়ে পড়ানো শুরু করতে। কাজী নিয়ম অনুযায়ী বিয়ে পড়ানো শুরু করেছে। আজকেই এই শুভক্ষণে আল্লাহর নামে আমরা শুরু করছি নিকাহ অনুষ্ঠান। নীলডোমা গ্রামের নূর মোহাম্মদের একমাত্র কন্যা নূরমহলের সন্নিহিত নবাবগঞ্জের খান শাহজাহান জমিদারের একমাত্র পুত্র খান শাহের ইফতেখারের নিকাহ ধার্য করা হইল। দেনমোহর স্বরূপ এক জোড়া মুক্তোর হার এবং একটি ঘোড়া নির্ধারিত। নূরমহল, আপনি কি জমিদারের পুত্র খান শাহের ইফতেখারে স্বামী হিসেবে কবুল করিতেছেন? মহল চট করে মাথা ঘোমটা তুলে তাকিয়ে থাকে অবাক হয়ে। বিস্ময় চরম পর্যায়ে পৌঁছে গিয়ে ঠোঁট দুটো আর হা হয়ে যায়। সে শুনতেছিল তার বরের নাম কালু।
তাহলে শাহের ইত্তেকার আসলে কিভাবে? পারুল সহ মহলের আশেপাশে থাকা সবাই অবাকে একে একে অপরের দিকে চোখাচোখি করতে থাকে। মহলে বিয়ে হয়ে যাচ্ছে কোন জমিদারের পুত্রের সাথে, যা শুনে সকলে আশ্চর্য হয়ে গিয়েছে। শুধু দিনা মুখ টিপে হাসছে মহলে পাশে বসে। দিনা সব আগে থেকেই জানতো, তবে শাহের যে জমিদারের পুত্র তা আজ সকলেই জেনেছে রক্তিমের কাছ থেকে। রক্তিম এতদিন শাহেরের অনুমতি ব্যতীত কাউকে কিছু বলার সাহস করেনি, তাই দিনাও জানতে পারেনি। মহল সবটা ঘটনা দিনা আর রক্তিম থেকে শোনার পর মহলের মামার কাছে শাহেরের বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু আগে থেকেই মহলকে কিচ্ছুটি জানতে দেয়নি কেউ। রাত্রি না জেনেই মহলে তার বর সম্পর্কে যখনই কষ্ট দিত, নানান কথা বলতো দিনা, তখন ইচ্ছে করেই সত্যি বলতো না। এমনিতেই খানিকক্ষণ আগেও দিনা মিথ্যে বলে মহলকে ভয় দেখিয়েছিল। মহলকে ধাক্কা দিয়ে সবাই বলতে থাকে, কিরে মহল, কবুল বল, কখন থেকেই সবাই বসে আছে, বল তাড়াতাড়ি। মহল ধীরে গতিতে বলে, কবুল কবুল কবুল। দিনা মহলের কানে কানে ফিসফিস করে বলে, আজ থেকে তুই তোর শাহেস্তারের বউ হয়ে গেলি মহল। মহল এখনো বিশ্বাস করতে হচ্ছে না। সে নিশ্চিত হতে এক নজর দেখতে চায় ওর স্বামীকে। মহল বলে, কিছু বুঝতে পারছিস না দিনাপা, সব কেমন এলোমেলো লাগছে। শাহেস্তার কিভাবে এলো? দিনা হাসতে হাসতে সব ঘটনা খুলে বলতেই মহল ঠোঁট কামড়ে হেসে ফেলল। এতদিন তার শাহেস্তারের প্রতি যেটুকু সন্দেহ ছিল তা দিনার কথা শুনে সত্যি হয়ে গেল। দিনা বলে, আমাদের মহলের কপাল হলো রাজকপাল। দেখেছিস কিভাবে এক ঠেলায় তুই আগামী জমিদারের বেগম হয়ে গেলি। শাহেস্তার তোকে অনেক ভালোবাসে, না হলে কি রাজত্ব ফেলে এখন স্কুলের শিক্ষক হয়ে পড়ে থাকে? পারুলরা সহ মহল আরও খানিকটা হা হয়ে জিজ্ঞেস করে, মানে কি বুঝে বল। হ্যাঁ, রক্তিম থেকে আমি শুনেছি শাহের ভাইয়ের ব্যক্তিগত কিছু কারণে সে সবসময় জমিদার ভবনে ছেড়ে এখানে সেখানে ঘুরে বেড়ায়। মহলে তো স্কুলে দেখেছি শাহের ভাই, সে তো রক্তিমের সাথে প্রায়ই আসতো আমাদের গ্রামে। ওভাবেই তখন থেকে নজরে নজরে রাখতো ওকে। তারপর তখনই বাড়ির ভাড়া নিল, মহলদের স্কুলে ঢুকলো। তবে শাহের ভাই এখনই ওকে বিয়ে করতে চায়নি, কিন্তু দুর্ঘটনার জন্য করতে হলো। যাই হোক, যা হয়েছে সব ভালো হয়েছে। এবার মহলের বিদায়ের পালা। উঠোনের মাঝে মহল আর শাহেরকে ঘিরে লোকজন ভিড় করছে। মহলকে বিদায় বেলায় মহলের চোখে কোণে এক বিন্দু পানি জমেছে, তবে যতটা কাঁদাকাটি করার কথা ছিল তার ছিটে ফোটাও নেই। তবে দিনা কাঁদছে মুখ আঁচল চেপে। রক্তিম শাহেরের পাশে দাঁড়িয়ে দেখছে দিনা কাঁদতে, কিন্তু কিছু করতে পারছে না। শাহের বিড়বিড় করে বলে, এই রাত্রি আর ওর বরের জায়গা যদি দিনা আর আমি আজ অঘটনের শিকার হতাম, কত ভালো হতো বল। তাহলে আজ আমাদেরও বিদায় দিত ওর বাপ। শ্বশুরবাড়ি এসেও বউ নিয়ে যেতে পারছি না, তোর বরযাত্রী হয়ে এসে তোর বউ নিয়ে যেতে হচ্ছে। কি কপাল আমার। বিছানায় গুটিসুটি মেরে মহল বসে আছে, লম্বা ঘোমটা দিয়ে মুখ ঢাকা। খানিকক্ষণ আগেই মহল নিয়ে এসেছে শাহের। মহলের সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে। এমন হবার কথা ছিল না, কিন্তু কিভাবে সব হয়ে গেল মহলের মাথায় ঢুকছে না এখনো। শাহের জামা কাপড় বদলে বাহির থেকে হাত মুখ ধুয়ে এসে ঘরে ঢুকে দরজায় খট করে লাগিয়ে দিতে মহল চমকে উঠে বড় বড় ঢোক গিলে থাকে। শাহের বিছানায় গিয়ে মহলের পাশে বসে, তার হাতে খাবার থালা ধরে পেয়ালা ভর্তি পানি। শাহের বিছানায় খাবার থালা রাখতে রাখতে বলে, ঘোমটাটা এবার তুলুন। আর কতক্ষণ এভাবে থাকবেন? দম আটকে মরে যাবেন তো, পরে আবার আরেকটা বেগম আনতে হবে আমার। মহল কাঁপা কাঁপা হাতে আস্তে করে ঘোমটা তুলে মাথার উপর, আর চোখে তাকায় শাহের দিকে। শাহের বলে, ধুম দাম এভাবে বিয়ে করার জন্য দুঃখিত। অবশ্য আমি না করলেও তো অন্য কেউ করে নিয়ে যেত। শুধু শুধু নিজের জিনিসে অন্য কাউকে কেন হাত লাগাতে দিব, তাই না? খাবারটা খেয়ে নাও। সারাদিন যে কিছু খাওয়া হয়নি তা ভালোই ওই জানে। মহল মিনমিন করে বলে, খাবো না, খিদে নেই। শাহের নিজের মতো করে খাওয়া শুরু করে। মহলে খিদে বেড়ে যায় তা দেখে পানির পেয়ালাটা তুলে নিয়ে ভয়ে ভয়ে পানি খায়। শাহের মহলের মুখের কাছে লোকমা তুলে বলে, হা করো, কি হলো? মহল পরপর কয়েকটা লোকমা খেয়ে নেয় শাহেরের হাতে। খাওয়া শেষ। শাহের ব্যাগ থেকে একটা সুতি শাড়ি বের করে এনে মহলের বলে, শাড়িটা পাল্টে নাও, আমি বাহিরে আসছি। শাহের চলে যেতেই মহল ঘরের দরজা চট করে বন্ধ করে দেয়। ঘোমটা ফেলে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে।
পরনে শাড়ি পাল্টে সুতি শাড়িটা পরে নেয়। খানিকক্ষণ পর দরজা খুলে বারান্দা শাহের কাছে গিয়ে বলে, আমি চোখ মুখে পানি দিব, আমার খুব মাথা ধরেছে। শাহের গোসলখানা দেখিয়ে দিয়ে বলে, যেতে পারবে একা? মহল মাথা নাড়িয়ে বলে। শাহের মহলের গোসলখানা নিয়ে গিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে। মহলে চোখ মুখে পানি ছিটিয়ে চলে আসতে অন্ধকারে পা টিপে উল্টে পড়ে যায়। সাথে সাথে শাহের ধরে ফেলে শক্ত করে, চট করে তুলে নেয় কোলের উপর। মহল কুকড়ে গিয়ে মিশে যায় শাহের শক্তপোক্ত বুকের সাথে। ঘরে নিয়ে নামিয়ে দিলে শাহের বলে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকালে আমরা জমিদার ভবনে ফিরবো। আর শোনো, সেখানে গিয়ে অনেক রকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তোমাকে সামলে নিতে হবে, সব ভেঙে পড়বে না, বুঝেছো? মহল কিছু বুঝতে পারো না শাহের কথা, তবে জমিদার ভবনে নাম শুনেই মনে ভয় ঢুকে যায় তার। শাহের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মহল দাঁড়িয়ে থাকে খাটের পাশে, কোথায় শুবে তা বুঝতে পারে না। বাহিরে গিয়ে বারান্দা থেকে এটি এনে মেঝেতে বিছিয়ে শাহের পাশ থেকে একটা বালিশ টান দিতেই শাহের খপ করে হাত ধরে ফেলে মহলের। চোখ বন্ধ রেখেই বলে, কোথায় যাবেন না, এখানেই ঘুমাবেন আমার পাশে। মহল হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, আমি আপনার পাশে ঘুমাতে পারবো না স্যার। শাহের ফট করে উঠে মহলের হাত ছেড়ে দিয়ে অন্য ঘরে থেকে বেদ এনে বলে, এতই যখন স্যার করছো, তাহলে তো এটা দিয়ে শাসন চালাতে হয়, কি বলো? মহল চুপচাপ আস্তে করে বিছানায় এক কোণে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। শাহের মহলের পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে আধশোয়া হয়ে থাকে। মহল ঘুমিয়ে পড়ে কিছু সময়ের মধ্যে। শাহের অপলক চেয়ে থাকে মহলের ঘুমন্ত মুখের দিকে। একই বিছানায় পাশাপাশি মহলের নিজের পাশে ঘুমাতে দেখে শাহের আনমনে হেসে ফেলে। পেটের উপর থেকে মহলের নরম তুলতুলে হাতখানা তুলে হাতের তালুতে হালকা চুমু দেয়। শিরায় কেমন অদ্ভুত এক শিহরণ ছড়িয়ে পড়ে। মস্তিষ্ক জুড়ে নাড়া দিয়ে ওঠে মহলের নিজের সবটুকু বিলিয়ে দেওয়ার আর মহলের সম্পূর্ণ রূপ নিজেকে করে নেওয়ার। শাহের আলগোছে মহলের হাত ছেড়ে দিয়ে আবার আলতো করে রেখে দেয় মহলের পেটের উপর। তারপর মেঝে থেকে পাটিটা তুলে বারান্দায় বিছিয়ে শুয়ে পড়ে সেখানে। আকাশ তারা ভরার দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে। অন্তরে তার একটি অপার্থিব শান্তি বইতে থাকে, বিলুপ করতে থাকে এক মধুর অঙ্গীকার। আজ থেকে নূরমহলই আমার পৃথিবী, আমার সবচেয়ে বড় আশ্রয়। তোমার নিঃশ্বাসে হবে আমার জীবনের সবচেয়ে মধুর সঙ্গীত। ভালোবাসি আমার নূরমহল।